أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله رب العالمين والصلاة والسلام سيد الأنبياء والمرسلين صلى الله عليه وسلم সম্মানীয় শ্রোতাবৃন্দ, গণতন্ত্রের দাবি বলা যেতে পারে মানবতার দাবি, নিরপেক্ষ রাজনীতি এবং ঈমানের দাবি, নিরপেক্ষ, সত্য, সঠিক চলাচল, প্রতিবাদ, রাজনীতি ইত্যাদি। প্রসঙ্গ ঢোলাহাট আবু সিদ্দিক, তার মর্মান্তিক মৃত্যু। ঈমানের দাবি, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো, ভালোবাসো, অন্যের জন্যও সেটা তেমনি মনে করো। সে আমাদের ভাই, এক সময় নিরপেক্ষভাবে বলতে গেলে বামফ্রন্ট আমলে থেকে আমরা শাসক বিরোধী ছিলাম। নিজের কথাই বলছি, বিশেষ করে যৎকিঞ্চিৎ প্রয়াস ছিল, সেই প্রচেষ্টা কাটিয়ে আজকের এই দিন পেয়েছি। এখন না দেখার ভান বা ভুলে যেতেই পারে মানুষ, অনেকেই, স্থানীয় নেতা হোক বা যাই হোক। সে প্রতিবাদ কেমনভাবে ছিল, কতটা ছিল, আল্লাহ পাক সাক্ষী। আজ এই দিন পাওয়া গেছে, কিন্তু আজকেরও দুঃখের প্রচুর আমরা দৃশ্য দেখতে পাচ্ছি। বিভিন্ন সময়ে দেখতে পাচ্ছি। তুলনা হচ্ছে বামফ্রন্ট সময়ে এমন ছিল, এতটা ছিল। তুলনার কথাটা শুনতে চাই না। কে কেমন ছিল সেটা শুনতে চাই না, সেটা দেখতে চাই না। অন্য প্রদেশে, রাজ্যে কি অবস্থা চলছে, তারা কেমন, এতটা আমাদের দেখার প্রয়োজন নেই। বরং বলতে গেলে প্রয়োজন আছে, তারা কতটা ভালো আছে তার থেকে আমরা ভালো কেমন, কতটা হতে পারি, মনে হয় এইটাই দেখার বিষয়, উচিত, প্রয়োজন। আর একটা জিনিস আমাদের ভাবতে হবে, যে একটা রাসায়নিক, একটা ভৌত। গণতন্ত্র যারা এনেছিল, যারা আবিষ্কার করেছিল, যারা প্রচেষ্টা করে আমাদেরকে এনে দিয়েছে, সেই গণতন্ত্র আমাদের রক্ষা
করাটা তো খুবই জরুরি। তাদের ত্যাগ আমাদের বজায় করে যাওয়াটাই উচিত। এটা রাসায়নিক গণতন্ত্র ভেঙে পড়লে, গণতন্ত্র শেষ হয়ে গেলে, ক্ষতি হলে, আমার দ্বারা যদি গণতন্ত্র নিশ্চিহ্ন হয়ে যায়, ভেঙে পড়ে, শেষ হয়, এটা কি ভাবতে হবে যে গণতন্ত্রটা রাসায়নিক মতো যে আগের অবস্থায় আবার ফিরে আসতে পারে, রাসায়নিক না ভৌত। আমরা তো জানি কম বেশি একটা চাল সেটা ভাতের আকারে অবস্থায় গেলে সেটা আবার আসতে পারে কি না। বরফ গললে রাসায়নিক ভৌতর পার্থক্য, বরফ পানি থেকে হচ্ছে বরফ, আবার গলে গেলে আবার তা দিয়ে নতুন তৈরি করা যেতে পারে। একটা আতর সেটা নিঃশেষ হয়ে গেলে, বাতাসে মিলিয়ে গেলে সেটা আর আগের অবস্থা আর আনা যায় না কি? সেটা রাসায়নিক না ভৌত? এই গণতন্ত্রটা শেষ হয়ে গেলে আমি অনেক উন্নতি করছি। আমি কিন্তু এখানে তুলনা করছি না যে বামেদের থেকে, অন্যদের থেকে আমি নিজের তুলনা করব, এটা নয়। আমার অনেক ভালো জিনিস থাকতেই পারে, আছে। বলতে গেলে আমি ভোট তৃণমূলকেই দিলাম, তৃণমূলে আছি। যখন প্রথম আসে ভাইজানকে আমরা একবার গ্রহণ করেছি, যেটা সত্য কথা, ইমানের দাবি সত্য কথা। তারপরে আবার আমরা তৃণমূলের মধ্যে, বিশেষ করে আমার নিজের কথাই বলছি, কিন্তু এটা স্বাধীনতা, যে কেউ একটা কিছু করতেই পারে। একজন আইএসএফ করতে পারে, একজন অন্য কিছু করতেই পারে, কিন্তু আমার অধিকার নেই। আমি অনেক উন্নয়ন করে দিচ্ছি, তাকে স্তব্ধ করব, উন্নয়নের জন্য কথা বলে চেপে ধরব কাউকে, সেটা আমার অধিকার নেই। গণতন্ত্র এটা আমার অধিকার দেয়নি। সেজন্য করে এটা ভাবতে হবে, আমি যে ক্ষতি যদি গণতন্ত্রের ক্ষতি করে যাই, সেটা আবার আমি দাঁড় করাতে পারবো কি? সমাজ সেই জায়গায় তাড়াতাড়ি ফিরতে পারে কি? এলোমেলোভাবে বললাম, একটু আশা করি বোঝাতে পেরেছি যে আমাদের উচিত হলো এগুলো খেয়াল করা, যে গণতন্ত্র ঠিক আছে কি না। আমাদের ভাই, আমাদের এক ভাই, কলেমার ভাই সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, ভাবলাম তিনি তালা চাবি বেচে খেয়েছেন। এখন দেখছি যে তিনি আছেন, লিস্টে নাম আছে আমাদের জমিয়তে ওলামা হিন্দ, জমিয়তে ওলামা এখনও বেঁচে আছে। কোথায় ছিল তানারা এখন দেখতে পেয়েছেন, আছে, এজন্য আলহামদুলিল্লাহ আগে বলি। তো তানারা
দেখা পেয়েছেন যে একটা ভুল হয়েছে, ভুল হচ্ছে, হতে চলেছে, ছোটোখাটো জিনিস অহরহ হচ্ছে কি না হচ্ছে, সেগুলো তাঁরা কোথায় ছিলেন এখন দেখতে পেয়েছি যে তাঁরা এগিয়ে এসেছেন। আর আমাদের ভাই সাহেব, তিনি ভেবেছিলাম তালা চাবি বেচে খেয়েছেন, না, নিচেতে নাম আছে তাঁর, যতটুকু দেখলাম শুনলাম। তাহলে আজকের আমাদের কে কি কেমনভাবে চলে গিয়েছেন ওটা আমি না দেখে বরং এটাই আশা করেছিলাম আমাদের নেত্রী, লেখক, কবি, সাহিত্যিক, সততা, মমতা, তিনি যে আমাদের সামনে একটা সঠিক দৃষ্টান্ত থাকবেন এটা আশা করেছিলাম। এবং এই মাঝে মধ্যেই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এটা একেবারেই নিরাশ হয়ে যাচ্ছি, এটা আশাই করিনি। তো আর বাড়াতে চাচ্ছি না। আমি প্রত্যেকের কাছে ঈমানের দাবি, জাতি ধর্ম নির্বিশেষে সঠিক সত্যের আন্দোলন সংগঠন করার আবেদন রাখলাম। আবু সিদ্দিক ভাইয়ের তার একবার ময়নাতদন্ত হলো, কোর্ট কাচারি সবাই তো জানে, আশা করি, যে তাদের কবর থেকে বা অন্য ধর্মের যদি পুড়িয়ে দিত তাহলে কি হতো। একবার ফাঁসির কাজ করেনি যে কালপিট, ক্রিমিনাল, যে আইন হাতে তুলে নিয়েছে জেনে শুনে, সাধারণ মানুষ না জেনে আইন হাতে তোলে, মাথা গরম করে, তারা আইন রক্ষায় একেবারে বদ্ধপরিকর, তারা আইন হাতে তুলে এই কাজ করেছে। তো তাদের কি একবার ফাঁসির তাদের দোষ ত্রুটি করেনি, সে আবার কবর থেকে তুলে ময়না তদন্ত করতে হবে? তাহলে কি তার কবার ফাঁসি হবে যদি সত্যতা প্রমাণ হয়? কোর্ট জিজ্ঞেস করেছে যে তার বাড়ির লোকের সামনে কেন হলো না, এটা কেন হলো না, ওটা কেন হলো না, কতটা পয়েন্ট তো ধরেছেন। তারপরেও আবার আর একবার প্রমাণ করতে হবে, করা হবে, দেখা হবে। যাই হোক, সত্য সঠিক বিচার পাক, শান্তি রাজ্যবাসী পাক, সুখ শান্তিতে চলুক, ত্রুটি মার্জনীয়। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।